হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ জিকে মানিয়া। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আর আমি আগেও কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করেছি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো আজকেও যে কোশ্চেন গুলো করাবো সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তো এক্সামে আসার মতো এবং এক্সামে ভবিষ্যতে আসবে। আর তোমাদেরকে বলবো যে রিসেন্টলি কিন্তু 1-2 মাসের মধ্যে আমাদের ফর্ম বেরোনোর মানে আর কি সম্ভাবনা রয়েছে। তো তোমরা এখন থেকেই প্রিপারেশনটা স্টার্ট করো। আর তোমাদের সবাইয়েরই কম বেশি জানা যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটা রেলের এক্সাম হোক, স্কুল সার্ভিস, SLST বা হচ্ছে তোমার PSC তো এক্সাম রয়েছে, তার সব এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ। তাই তোমরা এখন থেকেই সেটা মানে প্রিপেয়ার করতে থাকো। আর সবাইকে বলবো তোমরা একটা কপি মেনটেন করো, মানে কপিতে সেই খাতাগুলো মানে খাতাতে মানে নোটস গুলো বানাও, দেখবে এক্সামের সময় এতটা হেল্পফুল হবে, নিজেরাই বুঝতে পারবে। তো আর সবাইকে বলবো আমার যে আজ ভিডিওটা হবে সেটা সবাই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমি এবার আমার ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো আমার ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেজিগনেটস 5 নিউ রামসার সাইট টেকিং টোটাল নাম্বার 2। তো টোটাল নাম্বার হচ্ছে রামসার সাইট আমাদের যে রিসেন্টলি আগে 49টা রামসার সাইট ছিল, তো তার সাথে আমাদের 5 রামসার সাইট অ্যাড হয়েছে। তো 49 আগে ছিল, তার সাথে 5টা সমান এখন অ্যাট প্রেজেন্ট আমাদের রামসার সাইটের সংখ্যা আছে 54টা। আর হচ্ছে আমরা আরেকটা আমাদেরকে এর সাথে মনে রাখতে হবে যে রামসার কনভেনশন কবে হয়েছিল। তো রামসার কনভেনশন ইয়ারটা মনে রাখবে 1971, ভেরি ইম্পর্টেন্ট। তো রামসার কনভেনশন 1971। তো আর আমি 5টা যে মানে নতুন রামসার সাইট হয়েছে সেগুলোর নাম বলে দিচ্ছি। তো এটা বুঝলাম। তো ফার্স্ট যে রামসার সাইটটার নাম বলছি, কালিটাকে লেখা যাচ্ছে না, তো লিখছি আমি, সেটা হচ্ছে আমাদের কারাকিল্লি বার্ড স্যাংচুয়ারি। আমি এটা শর্ট ফর্মে লিখছি স্যাংচুয়ারিটা, বার্ড স্যাংচুয়ারি। সেকেন্ডে সেটা পালাকার্নি রিজার্ভ ফরেস্ট। আর থার্ড সেটা হচ্ছে আমাদের পিচাভারাম ম্যানগ্রোভ। তো এই তিনটে তো নামগুলো দেখে বুঝতেই পারছো, যেটা সাউথের নাম তো আমরা সবাই কম বেশি বুঝতে পারি যে এই নামগুলো মানে সাউথের নামগুলো দেখলেই আমরা বুঝতে পেরে যাই। তো এইগুলো যেমন কারাকিল্লি, পালাকার্নি, পিচাভারাম, এগুলো হচ্ছে তামিলনাড়ুতে পাওয়া গেছে এই রামসার সাইটগুলো। আর ফোর্থ যেটা আছে, ফোর্থটা হলো সাক্ষিয়া সাগর। এটা রয়েছে আমাদের এমপিতে, মানে মধ্যপ্রদেশ। এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট নয়, এখানে এমপি মানে হচ্ছে মধ্যপ্রদেশ। আর 5 হচ্ছে আমাদের সাক্ষিয়া সাগর। আর 5টা হচ্ছে সেটা হচ্ছে পালা ওয়েটল্যান্ড। এটা রয়েছে আমাদের মিজোরাম। তো এই কোশ্চেনটা তো খুব ভীষণ ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা যেমন ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, তো স্ট্যাটিক জিকের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। যে তামিলনাড়ুতে কারাকালি বার্ড স্যাংচুয়ারি, পালাকার্নি রিজার্ভ ফরেস্ট, পিচাভারাম ম্যানগ্রোভ, সাক্ষিয়া সাগর মধ্যপ্রদেশ, আর পালা ওয়েটল্যান্ড এটা মিজোরাম। তো আমার ফার্স্ট কোশ্চেন থেকে আমি যেগুলো বলা সেগুলো বলে দিয়েছি। তো এবার সেকেন্ড কোশ্চেনটা বলছি। তো আমার নীল কালিটার মানে কালিটা শেষ হয়ে গেছে, তাই আমি লাল কালিতেই লিখছি। তো সেকেন্ড কোশ্চেন যেটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, PSC জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পদ্মশ্রী অ্যাওয়ার্ডি and famous Bengal's
1 rupee doctor, 1 rupee doctor, 1 rupee doctor blank has passed away, has passed away. तो पद्मश्री अवार्डी एंड फेमास बेंगल्स 1 rupee डॉक्टर, 1 rupee डॉक्टर যাকে বলা হতো বেঙ্গলের 1 rupee ডক্টর, তিনি হচ্ছে মারা গেলেন রিসেন্টলি। তো তার নাম হচ্ছে সুশোভন বন্দ্যোপাধ্যায়, সুশোভন। তো আমরা মানে নিউজেও দেখেছি এই 1 rupee ডক্টরকে, সুশোভন বন্দ্যোপাধ্যায়। তো বন্দ্যোপাধ্যায়টা আমি একটু ছোট্ট করে এখানে লিখছি। তো সুশোভন বন্দ্যোপাধ্যায়, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি অ্যান্ড ফেমাস বেঙ্গলস 1 rupee ডক্টর সুশোভন বন্দ্যোপাধ্যায় হ্যাজ পাসড অ্যাওয়ে। তো বেঙ্গলের 1 rupee ডক্টর মানে যাকে বলা হতো তিনি মারা গিয়েছেন রিসেন্টলি। তো ইনি আমাদের পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আমি আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেই বলেছি যে পদ্মশ্রী মানে পদ্মশ্রী অ্যাওয়ার্ড সম্বন্ধে, ভারতরত্ন অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড। তো তোমাদেরকে বলবো ভিডিওটা দেখে নেওয়ার জন্য। তো সুশোভন বন্দ্যোপাধ্যায় ইনি আমাদের 2022-তে এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আর ইনি বিলং করতেন কোথা থেকে না, আমাদের বোলপুর থেকে, শান্তিনিকেতন বোলপুর সবাই জানে। তো সেখান থেকে ইনি বিলং করতেন। তো এটা আমাদের পিএসসি এক্সামের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এবার আমি আমার থার্ড কোশ্চেন যেটা সেটা বলবো। তো এটা হয়েছে, এবার আমি থার্ড কোশ্চেনে গেলাম। তো আমার থার্ড কোশ্চেন যেটা সেটা যে আইএনএস সিন্ধুধ্বজ, আইএনএস সিন্ধুধ্বজ, INS Sindhudhwaj has been decommissioned at Visakhapatnam, Visakhapatnam। তো দেখো এখানে এই যে INS Sindhudhwaj, INS Sindhudhwaj has been decommissioned at Visakhapatnam, বিশাখাপত্তনম। তো INS Sindhudhwaj একটা কি না, এটা একটা সাবমেরিন। তো আমাদের কোশ্চেন এটা দিয়েও দিতে পারে যে INS Sindhudhwaj একটা কি, তো আমাদের তখন আনসারটা করতে হবে সাবমেরিন। আর যদি বলা হয় ডিকমিশন কোথায় করা হয়েছে এই INS Sindhudhwajকে, তখন বলতে হবে যে আনসারটা হবে বিশাখাপত্তনম। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই মানে আর কি INS Sindhudhwaj 35 ইয়ার্স কাজ করার পরে একে ডিকমিশন করা হয়েছে। তো এর মানে কাজ করেছে কতদিন এই সাবমেরিনটা না, 35 ইয়ার্স। তো INS Sindhudhwaj, তো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। তো সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্ট বলে আমি সেভাবেই মানে অনেক করে আমি নিয়ে এসেছি আর কি কোশ্চেনগুলো। তো 13 নাম্বার কোশ্চেনটা হয়েছে, 4 নাম্বার কোশ্চেনটা বলবো। তো 4 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা হু হ্যাজ বিন, 4 নাম্বার কোশ্চেন, who has been given the additional charge of the Governor of West Bengal। তো আমাদের মানে আমাদের কে অ্যাপয়েন্ট হলেন, যে মানে কি অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে গভর্নর যিনি হলেন আমাদের, তো তিনি হচ্ছেন কে, আমাদের আনসারটা হবে লা গণেশন, লা গণেশন।
তো লা গানেশান ইনি হচ্ছেন এখন মণিপুরের গভর্নর। ইনি এখন বর্তমানে মণিপুরের গভর্নর, তার সাথে এনাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর পদটা চালানোর জন্য, এনাকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে তো লা গানেশানকে। তো আমি গভর্নর সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এক্ষুনি বলছি, তো আমি এটা মুছলাম। তো আমাদের গভর্নর, একজন গভর্নর তিনি একসাথে দুটো স্টেট বা তার বেশি স্টেটের গভর্নর পদে নিযুক্ত হতেই পারেন। তিনি অ্যাডিশনাল চার্জ থাকতেই পারে তার, তিনি সেই মানে দায়িত্ব তিনি পালন করতেই পারেন। তো সেই দায়িত্ব পালনের যে আগে কিন্তু মূল মেন কনস্টিটিউশন এটা ছিল না, কিন্তু 7th অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956-এ এই আইনটা করা হয়েছে যে একজন গভর্নর তিনি একসাথে দুটো তিনটে স্টেটের দায়িত্বে থাকতে পারেন। তো 70 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। আর তার সাথে আমাদের যে গভর্নরের পোস্টটা সেটা হচ্ছে আমাদের আর্টিকেলটা হবে কত না 100, গভর্নরের আর্টিকেলটা আমাদের কত আছে না 153। গভর্নর পোস্ট আর্টিকেল 153, এটা পলিটি থেকে বলছি। আর গ্রেট পার্ডন এই আর্টিকেলটা, গভর্নরের গ্রেট পার্ডন এই আর্টিকেলটা আছে কত নম্বরে না 161, আর্টিকেল 161। আর তার সাথে 161 গভর্নর পোস্ট আর্টিকেল 153। আর গভর্নর এই যে এটা গভর্নর, এটা রয়েছে কত নাম্বার পার্ট, গভর্নর রয়েছে পার্ট 6, গভর্নর রয়েছে পার্ট নাম্বার 6-এ। আর কি আছে না গভর্নরের একটা আছে যে অর্ডিন্যান্স পাওয়ার, গভর্নরের অর্ডিন্যান্স পাওয়ার এটার আর্টিকেল 230, আর্টিকেল 1, 2, 3। তো দেখে নাও যে 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956-এ একজন গভর্নর তার একটা স্টেটের সাথে আরো দু তিনটে স্টেটের মানে দায়িত্বে থাকতে পারেন গভর্নর হিসেবে। তারপর গভর্নরের পোস্ট এই আর্টিকেলটা 153, আর গ্রেট পার্ডন এটা আর্টিকেল 161। আর গভর্নর হচ্ছে আর গভর্নর যে এটা এই পার্ট 6। আর অর্ডিন্যান্স পাওয়ার আছে কত না আর্টিকেল 213। অর্ডিন্যান্স পাওয়ার গভর্নরের কত আর্টিকেল না 213। তো এটা হলো, এবার 5 নম্বর কোশ্চেনটা বলবো। তো দেখো 5 নম্বর কোশ্চেনটা, ইন হুইচ স্টেট PM নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে। তো বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনোগ্রেট করলেন, না সেটা হবে উত্তরপ্রদেশ। এই আনসারটা হবে উত্তরপ্রদেশ। তো 5 নম্বর কোশ্চেনটা হলো। তো এবার আমি 6 নম্বর কোশ্চেনটা বলবো। 6 নম্বর কোশ্চেন যেটা সেটা, where has the world's largest innovation campus T-Hub 2.0 being inaugurated recently.
তো দেখো, where has the world's largest innovation campus T-Hub 2.0 been inaugurated recently? তো আনসারটা হবে হায়দ্রাবাদ। তো আনসারটা হবে হায়দ্রাবাদ। তো আমার 6 নাম্বার কোশ্চেন হলো, আশা করি সবাই এটা হয়েছে। তো আমি এবার 7 নাম্বার কোশ্চেনে যাব। তো 7 নাম্বার কোশ্চেন, তো 7 নাম্বার কোশ্চেন এটা, which of the India's first carbon neutral airport? Which of the India's first carbon neutral airport? তো আনসারটা হবে লে। তো আনসারটা হবে কি না, লে এয়ারপোর্ট। হুইচ অফ দ্য ইন্ডিয়াজ ফার্স্ট কার্বন নিউট্রাল এয়ারপোর্ট, এটার আনসারটা হবে লে এয়ারপোর্ট। তো 7 নাম্বার কোশ্চেন হলো। এবার 8 নাম্বার কোশ্চেন বলবো। তো 8 নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা, হু রিসেন্টলি গট অ্যাবেল প্রাইজ? হু রিসেন্টলি গট অ্যাবেল প্রাইজ? তো আনসারটা হবে ডেনিস সুলিভান। ডেনিস সুলিভান। তো এইখানে আমাদের যেটা দেখতে হবে যে অ্যাবেল প্রাইজ এটা দেওয়া হয় কিসের জন্য না, ম্যাথমেটিক্সের জন্য। ম্যাথমেটিক্সে এই অ্যাবেল প্রাইজটা দেওয়া হয়। তো সেই রকমই যে অ্যাসোসিয়েট যে আর আমাদের যে প্রাইজ গুলো আছে সেগুলো আমার জেনে নিতে হবে। তো আমি সেগুলো বলছি। তো অ্যাবেল প্রাইজ দেওয়া হয় কিসের জন্য, ম্যাথমেটিক্স। আমি এখানে লিখছি ছোট্ট করে, ম্যাথমেটিক্সের জন্য দেওয়া হয়। তেমনই কিছু কিছু অ্যাওয়ার্ড যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি সেগুলো বলছি। তো যেমন পুলিৎজার অ্যাওয়ার্ড, এটা দেওয়া হয় কিসের জন্য না, জার্নালিজমের জন্য। জার্নালিজমের জন্য এটা দেওয়া হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়, না মিউজিকের জন্য। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে মিউজিকের জন্য, পুলিৎজার অ্যাওয়ার্ড জার্নালিজমের জন্য। আর এটা আমরা সবাই আমাদের পিএসসির এক্সাম এই কোশ্চেনটা এসেছে একবার, শান্তি স্বরূপ ভাটনাগর। শান্তি স্বরূপ ভাটনাগর। ভাটনাগর অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় কিসের জন্য না, এটা দেওয়া হয় সায়েন্সের জন্য। এটা দেওয়া হয় সায়েন্সের জন্য। আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা দেওয়া হয় স্পোর্টস কোচ, যারা স্পোর্টম্যানদের দ্বারা কোচ থাকেন তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। আর দাদা সাহেব ফালকে দেওয়া হয়, এখানে 5 নাম্বারটা লিখছি, দাদা সাহেব ফালকে দেওয়া হয় কিসের জন্য না, ফিল্মের জন্য। দাদা সাহেব ফালকে দেওয়া হয় ফিল্মের জন্য। তো আমি ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড গুলো বললাম। তো এখনো আছে অনেক, কিন্তু ইম্পর্টেন্ট গুলো আমি বললাম যে পুলিৎজার অ্যাওয়ার্ড জার্নালিজম, গ্র্যামি অ্যাওয়ার্ড মিউজিক, আর শান্তি স্বরূপ ভাটনাগর অ্যাওয়ার্ড দেওয়া হয় সায়েন্সের জন্য, আর দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয় স্পোর্টস কোচদের, আর দাদা সাহেব ফালকে দেওয়া হয় ফিল্মের জন্য। তো এটা আমার হলো, মুছলাম। এবার আমার 9 নাম্বার কোশ্চেন যেটা,
9। তো 9 নাম্বার কোশ্চেন হচ্ছে যেটা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড as the ethics officer or ombudsman of the BCCI recently। তো দেখো, who has been appointed as the ethics officer or ombudsman of the BCCI recently। তো আনসারটা হবে কি না, বিনীত সরণ। তো হলো এটার 9 নম্বর কোশ্চেনটা। তো এবার আমি 10 নম্বর কোশ্চেনটা বলছি। তো আমার 10 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হলো যে, রিসেন্টলি ইন্ডিয়া and which country have signed a memorandum of understanding to bring cheetah to Kuno ন্যাশনাল পার্ক। তো এর আনসারটা হবে নামিবিয়া। তো রিসেন্টলি ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি হ্যাভ সাইন্ড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু ব্রিং চিতা টু কুনো ন্যাশনাল পার্ক। কুনো ন্যাশনাল পার্ক, তো কুনো ন্যাশনাল পার্ক এটাও এক্সামে আসবে, নয় এসেছে অলরেডি এক্সামে। তো কুনো ন্যাশনাল পার্ক যদি আমাদেরকে দিয়ে কোশ্চেনে দেয় তখন আমাদেরকে আনসারটা করতে হবে কোথায় না, এটা কুনো ন্যাশনাল পার্ক আছে কোথায়, এমপিতে। তো এমপিতে, আর কোথা থেকে এই টাইগারটাকে নিয়ে আসা হলো আমাদের এই কুনো ন্যাশনাল পার্কে না, নামিবিয়া থেকে। তো এখান থেকে হলো, তো আমি এখান থেকে কিছু, আমাদের মধ্যপ্রদেশ সব থেকে বেশি মানে ন্যাশনাল পার্ক আছে, তো আমি কিছু ন্যাশনাল পার্কের নাম বলছি, তো তোমরা দেখে নিও সেগুলো। তো এটা মুছলাম। তো কুনো তো আছে, কুনো ন্যাশনাল পার্ক। তো তার আগে যে আমাদের টাইগার স্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হয়, টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশকে। টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশকে। আর আমাদের অ্যাট প্রেজেন্ট আমাদের ইন্ডিয়ার সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে এই মধ্যপ্রদেশে। মোট ন্যাশনাল পার্কের সংখ্যা এখন মধ্যপ্রদেশে কটা না, 12টা, সব থেকে বেশি 12টা। তো আমি কিছু 12টার মধ্যে কিছু ন্যাশনাল পার্কের নাম বলছি ইম্পর্টেন্ট, যেমন কানহা ন্যাশনাল পার্ক। কানহা আমি শর্ট ফর্মে লিখলাম ন্যাশনাল পার্ক। পান্না ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক। আমি একটু এখানটা লিখছি, পাশে লিখছি, যাতে একটা জায়গার মধ্যেই থাকে ন্যাশনাল পার্ক গুলো। তো কানহা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক।
তো মনে রাখবে শুধুমাত্র সঞ্জয় ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী বলে একটা ন্যাশনাল পার্ক আছে, ওটা অন্য স্টেটে। তো মধ্যপ্রদেশে যেটা আছে সেটা অনলি সঞ্জয় ন্যাশনাল পার্ক। তারপর পেঞ্চ ন্যাশনাল পার্ক, আরেকটা বললাম তো কুনো ন্যাশনাল পার্কটা এখানে লিখে দিলাম, কুনো ন্যাশনাল পার্ক। তো এই ন্যাশনাল পার্কগুলো আমি মোটামুটি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বললাম। তো এই ন্যাশনাল পার্কগুলো তোমরা দেখে নিও। তো এটা আশা করি হয়েছে সবার, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো সবাই। তো আমি মুছলাম এটা। তো আমার এবার দেখো 12 নাম্বার কোশ্চেন যেটা, সেটা হলো যে ফর্মার পিএম অফ জাপান শিনজো আবে পাস্ট আবে ইন হুইচ ইয়ার ডিড হি রিসিভ দ্য পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড। তো আমার কোশ্চেনের আনসারটা হবে 2021। আমরা ওই রিসেন্টলি শিনজো আবেকে হত্যা করা হয়েছে এবং এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা তো আমাদের কাছে। তো তিনি আমাদের ভারতে তাকে দেওয়া হয়েছিল পদ্ম বিভূষণ অ্যাওয়ার্ড, যেটা আমাদের ইন্ডিয়ান সেকেন্ড হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো শিনজো আবেকে দেওয়া হয়েছিল 2021 আর তাকে নেতাজি অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয়েছিল। সেই সালটা হচ্ছে 2022-তে নেতাজি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি, সেটা হচ্ছে 2022। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো অ্যাট প্রেজেন্ট এখন জাপানে যিনি আমাদের পিএম আছেন তিনি হচ্ছেন ফিউমিও কিশিদা। তো কে আছেন আমাদের এখন পিএম অ্যাট প্রেজেন্ট? ফিউমিও কিশিদা। তো এটা হয়েছে আশা করি। তো আমি এবার নেক্সট কোশ্চেনটা বলছি। তো আমার 13 কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে হুইচ ইন্ডিয়ান own the silver medal in the World Athletics চ্যাম্পিয়নশিপ। তো আনসারটা হবে নীরজ চোপড়া। তো হুইচ ইন্ডিয়ান ওন সিলভার মেডেল ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তো নীরজ চোপড়া আমাদের কিসের সাথে যুক্ত না, জ্যাভলিন থ্রো। এটাতেও কোশ্চেনে দিতে পারে যে নীরজ চোপড়া অ্যাসোসিয়েটেড উইথ, তো জ্যাভলিন থ্রো। আর জ্যাভলিন থ্রো ডেটা আমরা কবে পালন করি? জ্যাভলিন থ্রো ডেটা আমরা পালন করি 7th অগস্ট। জ্যাভলিন থ্রো ডে আমরা পালন করি 7th অগস্ট। তো আমরা সবাই জানি যে নীরজ চোপড়াকে আমরা আমাদের গোল্ড পেয়েছিল, আমাদের টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া গোল্ড পেয়েছিল। তো তাই জন্য গোল্ডেন বয় নীরজ চোপড়া। এটা লিখেছেন কে না, লিখেছেন আমাদের গিল। কে গিল না নবজিৎ গিল এটা লিখেছেন। আমাদের বুকস অ্যান্ড অথারে আসতেই পারে যে গোল্ডেন বয় নীরজ চোপড়া কার লেখা, তো এটা হবে নবজিৎ গিল। তো নীরজ চোপড়া আমাদের সেকেন্ড ইন্ডিয়ান যিনি এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সিলভার জয় করলেন। তো আমাদের নীরজ চোপড়া হচ্ছে সেকেন্ড
অ্যাথলিট, সেকেন্ড অ্যাথলিট। আর যিনি ফার্স্ট আমাদের অ্যাথলিট ছিলেন এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া থেকে মেডেল পেয়েছেন, তিনি হচ্ছেন, আমি লিখছি পরে লিখছি, সবাই দেখে নিও। তো আরেকবার আমি বলে দিচ্ছি এটা যে হুইচ ইন্ডিয়ান ওন দ্য সিলভার মেডেল ইন দ্য, বা এটা বারবার কোশ্চেনে দেখে নেবে যে কোথায় বলা হয়েছে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেটা এখন হচ্ছে ইউএসএ হয়েছে, ইউএসএ। তো সেটা হচ্ছে এখানে আমাদের সিলভার পেয়েছে নীরাজ চোপড়া। তো আমরা সবাই জানি যে নীরাজ চোপড়া কিসের সাথে অ্যাসোসিয়েটেড না, জ্যাভলিন থ্রো, তিনি জ্যাভলিন থ্রো জন্য মেডেল পেয়েছেন। তো জ্যাভলিন থ্রো ডেটা কবে আমরা পালন করি না, 7 আগস্ট। আর গোল্ডেন বয় নীরাজ চোপড়া, আর আমরা টোকিও অলিম্পিকে নীরাজ চোপড়া গোল্ড পেয়েছিলেন। আর গোল্ডেন বয় নীরাজ চোপড়া এটা কে লিখেছেন, এটা নবজিৎ গিল, যেটা বুক অ্যান্ড অথরের মধ্যে পড়বে, আন্ডারে পড়বে। তো আর আমাদের এখানে লিখেছি নীরাজ চোপড়া আমাদের সেকেন্ড অ্যাথলিট বা সেকেন্ড ইন্ডিয়ান অ্যাথলিট যিনি এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছেন। আর ফার্স্ট যিনি ছিলেন, ওনার নামটা লিখছি, এখানে জায়গা নেই। তো ফার্স্ট যিনি ছিলেন, ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার্ল্ড অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে যিনি মেডেল পেয়েছিলেন, তো আমি লিখছি ফার্স্ট ইন্ডিয়ান আঞ্জু ববি জর্জ। আঞ্জু ববি জর্জ কত সালে না 2003-তে। আর ইনি কিসের সাথে যুক্ত না, লং জাম্পের সাথে ইনি যুক্ত। আর তারপর কি যে আমরা যখন গোল্ডেন বয় পড়লাম তখন আমাদের আরেকটা কোশ্চেন, এই গোল্ডেন বয় পড়লাম তখন আরেকটা কোশ্চেন আছে গোল্ডেন গার্ল। তো গোল্ডেন গার্ল এই অটোবায়োগ্রাফিটা লিখেছেন কে, গোল্ডেন গার্ল অটোবায়োগ্রাফিটা লিখেছেন পিটি উষা, যিনি উড়ান পারি হিসাবেও পরিচিত। তো গোল্ডেন গার্ল যিনি, যার অটোবায়োগ্রাফি, তিনি হচ্ছেন পিটি উষা। তো এটাই ছিল আমার 14 কোশ্চেন। আর আমার লাস্ট 15 কোশ্চেন যেটা, সেটা আমি বলেছি, এটা মুছলাম, আশা করি সবাই হয়ে গেছে। তো আমার 15 কোশ্চেন এটা, which country has applied which country has applied to become a member of group of emerging countries BRICS। তো which country has applied to become a member of group of emerging countries BRICS। তো BRICS এর মেম্বার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে কিনাকে, কোন কান্ট্রি না, সেটা হয়ে যাবে আনসারটা ইরান। তো এটাই ছিল আমার লাস্ট কোশ্চেন। তো তোমাদেরকে বলবো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখবে, এবং কোশ্চেন গুলো খুব খুব ইম্পর্টেন্ট। আর কোশ্চেন গুলো তো এক্সামে আসবেই, তো আসার মতোই। আর তোমাদেরকে বলবো তোমরা সবাই একটা কপি মেনটেন করো, সেখানে কপিটাতে নোটস বানিও, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর এক্সামের সময় তো ভীষণ হেল্পফুল হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে তোমরা প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদের হেল্প করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি আজ এই ক্লাসটা এখানে শেষ করছি। তো হ্যাভ এ নাইস ডে।